আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ এবং এর গঠনের দশম পর্বের ক্লাসে। এবং 10 এবং 11 নম্বর পর্ব মিলিয়ে আমরা মূলত জিন এবং জেনেটিক কোডন এই টপিকটা কভার করব। প্রথমে আমি একটু এই টপিকটা কিরকম, মানে তুমি এতদিন যে 1 থেকে 9টা পর্বের ক্লাস করছো ওইটার সাথে 10 এবং 11 নম্বর পর্বের বেশ পার্থক্য আছে। সবার ঘাবড়ে যাওয়ার দরকার নাই, কারণ আজকের ক্লাসটা অনেক ছোট এবং আজকের ক্লাসের টপিক আসলে খুবই অল্প। জিন নিয়ে যদি আমরা অনেক ডিটেলসে পড়তে যাই আমাদের অনেক কিছু পড়ার আছে, কিন্তু আমাদের এই লেভেলে জিন নিয়ে যতটুকু কথা আছে সেটুকু মোটামুটি এই ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায়ের এই জিনের অংশ থেকে বলতে গেলে কয়টা 10টা পেজের মধ্যেই, মানে বইয়ের 10টা পেজের মধ্যেই সীমাবদ্ধ। সো এক্সটেন্ডেড ভার্সন আমরা পড়বো কি পড়বো না এইটার ডিসিশন আমরা সবসময় এইটা দেখে নিব, সেটা হচ্ছে টপার্স ব্লুপ্রিন্ট। আমি তোমাদেরকে একটু খেয়াল করে বলি, তোমরা আজকে একটা নতুন প্যাটার্ন দেখতে পাবা। সেই প্যাটার্নটা হচ্ছে টপার্স ব্লুপ্রিন্টে লাস্টে একটা কথা লেখা আছে, তোমরা একটু খেয়াল করো। যখন আমরা কোশ্চেন ব্যাংক সেকশনে যাচ্ছি, প্রথমে ক এবং খ এর জন্য প্রশ্ন আছে এবং দেখা যাচ্ছে যে ক এবং খ এর জন্য শুধুমাত্র জ্ঞানমূলক অংশ আজকের ক্লাস থেকে আমরা পাবো। কোনো অনুধাবনমূলক কোশ্চেন আজকের ক্লাস থেকে কিন্তু বিগত বছরের বোর্ড পরীক্ষাগুলোতে আসে নাই। এরপরে তুমি যদি গ ঘ দেখো, এখানে গ ঘ নাই, দ্যাট মিনস হচ্ছে গ ঘ থেকেও কোশ্চেন আসে নাই। এরপরে যখন আমরা বোর্ড প্রশ্ন ব্যাংক, মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, জিএসটি এইগুলোর কোশ্চেন ব্যাংক দেখব, তখন আমরা খেয়াল করব এখান থেকে আসে নাই এমনটা না, ব্যাপারটা হচ্ছে জিন এবং জেনেটিক কোডন এই টপিক দুটো মানে একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে আমি এখানে লিখে দিচ্ছি যে এই অংশে বহু নির্বাচনী কম থাকায় এবং কিছু কিছু বহু নির্বাচনী পরের পর্বের সাথে মিলিয়ে প্রশ্ন থাকায় তোমরা 11 নম্বর পর্বে এই বহু নির্বাচনীগুলো পড়তে পারবা। এবং এই কারণে কিন্তু তোমাদের উইকলি এক্সামটা নাই, কারণ উইকলি এক্সাম কিসের উপর নিব বলো, শুধু 11 পর্বেই এমসিকিউগুলো আছে। হ্যাঁ, 10 পর্বে আসলে তেমন একটা এমসিকিউ নাই। তাহলে মোদ্দা কথা যেটা, এই টপিকটা টু বি ভেরি অনেস্ট বোর্ড পরীক্ষার জন্য একেবারেই লেস ইম্পর্টেন্ট। এবং অ্যাডমিশনে আসলে লেস ইম্পর্টেন্ট বলে কোনো টপিক হয় না, কারণ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কোশ্চিন আসতে পারে। তবে হ্যাঁ, এই অংশটা অ্যাডমিশনের জন্য অতটাও ইম্পর্টেন্ট না। আমরা যখন 11 পর্বের এমসিকিউগুলো দেখব তখন আমরা দেখব যে হ্যাঁ এমসিকিউ এসেছে, বাট এমসিকিউটা খুব ফ্রিকুয়েন্টলি আসে নাই। ঠিক আছে, সো আমরা আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তাহলে এইখান থেকে আমরা শুরুতেই একটা ডিসিশন নিয়ে নিব, সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা যেই টপিকগুলোই পড়ি না কেন, এই যে আমরা এই টপিকগুলো আজকের ক্লাসে কভার করব, তো আমরা প্রচুর তথ্য বা সংখ্যা রিলেটেড টার্ম দেখতে পাবো। আমি আমার স্টুডেন্টদেরকে সাজেশন দিব, ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু তুমি এই জিন রিলেটেড টপিকটা পড়ছো, তোমার মেইন ফোকাস থাকবে কিছু কিছু টার্ম বোঝাতে, যেরকম জিন কি, জিনোম কি, স্প্লিট জিন কি, জিনের বিভিন্ন একক, বিভিন্ন রকমের জিন, তারপরে আদি এবং প্রকৃত কোষে জিন কেমন হয়, জিনের কাজ কি, মূলত জিন কি, এইটাই আমরা আজকের ক্লাসে বিস্তৃতভাবে পড়ব। সংখ্যা রিলেটেড যেই মানে তথ্যগুলো থাকবে এগুলো আমরা এই অংশে মুখস্থ আপাতত স্কিপ করে যাব, বাট একেবারেই স্কিপ করে যাবো এমন না, তবে এটা স্কিপ করতে তোমরা পারো। পরবর্তীতে এই অধ্যায়ের অন্যান্য অংশ যদি তুমি ভালোভাবে পড়ে থাকো, তোমার যদি জীববিজ্ঞান ভালোভাবে পড়াশোনা হয়ে থাকে, তাহলে তোমরা সেক্ষেত্রে এই তথ্যগুলো মুখস্থ করতে যাবে। ঠিক আছে, মানে বিজ্ঞানীর নাম, সাল, সেক্ষেত্রে মুখস্থ করতে যাবে। আদারওয়াইজ কোশ্চিন ব্যাংকটা পড়লেই হবে, তোমাদের এই তথ্যগুলো মুখস্থ করার দরকার নাই। শুধু আজকের ক্লাসে আমি শিখিয়ে দিব, তখন আমার সাথে শিখে গেলেই হয়ে যাবে। আচ্ছা, সো প্রথমে আমরা এত বড় একটা আবিষ্কার বা ইতিহাস পড়ব। তো প্রথমেই আমাদের জিন মানে বংশগতিবিদ্যা, যেটা বংশগতিবিদ্যার যে জনক আমরা সবাই জানি গ্রেগর জোহান মেন্ডেল। আমার খুব প্রিয় বিজ্ঞানী মেন্ডেল, তোমরা জানো। মেন্ডেল মটরশুঁটি নিয়ে গবেষণা করেছিলেন, সেটাও আমরা জানি, এবং সেখান থেকে আমরা জিন সম্পর্কে ফর দ্য ফার্স্ট টাইম ধারণা পাই। বাট মেন্ডেল যখন মটরশুঁটি নিয়ে গবেষণা করেছিলেন এবং উনি ওনার ডাটাগুলো প্রেজেন্ট করেছিলেন এবং উনি ওনার গবেষণাতে কি পেয়েছিলেন এটা যখন মানুষের সামনে উনি বলার চেষ্টা করেছিলেন, উনি কোনো জায়গাতেই জিন কথাটা উল্লেখ করেছিলেন না। উনি ওই জিন যে টার্মটা সেটাকে সব সময়
কণা বা ফ্যাক্টর হিসাবে আইডেন্টিফাই করছিলেন। অর্থাৎ জিন নামটা মেন্ডেলের থেকে আসে নাই। ইভেন মেন্ডেল যখন পরীক্ষা করে গেছে বা সব কিছু বলে গেছে, উনি বারবারই ফ্যাক্টর কণা এই টার্মগুলো ইউজ করছে। সে কখনো মানে কিছু একটা, ব্যাপারটা হচ্ছে কিছু একটা, ওই কিছু একটার নাম হচ্ছে মেন্ডেল ফ্যাক্টর দিয়েছিলেন। পরবর্তীতে বিজ্ঞানী জোহানসেন, আচ্ছা নামের স্পেলিংগুলা, নামের বানানগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ছোট্ট স্টোরি বলতে চাই। আমার ক্লাসে একবার মানে অনার্সের ক্লাসে অবভিয়াসলি অনার্সের ক্লাসে আমাদের ম্যাডাম একবার এসে বলছিলেন যে দেখো নামের বানান, লাইক তোমরা জানো আমার নামের বানান হচ্ছে TANDRA, তন্দ্রা, ঠিক আছে। এখন আমার যদি মন চাই আমি আমার নামের বানান আসলে, যদিও এটা ঠিক না, বাট তারপর আমি আমার নামের বানান তো এটা তন্দ্রা হয়ে যায়, বাট আমি তন্দ্রা বলেও এটাকে স্পেলিং করতে পারি। যেরকম আমার নামের আরেকটা বানান আছে হচ্ছে নাজনীন, আমার আব্বু আম্মু জেড দিয়ে রাখছে তাই এটার নাম জেড, বাট এই নামের বানান আমি NAJNIN দিতে পারি। ইভেন NEEN এও নাজনীন হতে পারে, কোনো সমস্যা নাই। সো নামের বানান তার বাবা মা যেটা রাখছে সেটাই ঠিক, বাদবাকি সব কিছু ভুল। প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমাকে তো অনেকে ট্যাংরা বলেও ডাকছে, ঠিক আছে, মজা করতো, ট্যাংরা বলতো, তান্দুরি বলতো, তারপর হচ্ছে তুন্দ্রা বলতো, মজা করে করে ডাকছে। আমার জেনুইনলি বাবা মার থেকে দেওয়া নাম আমার হচ্ছে তন্দ্রা। তো নামের বানান তুমি যেটাই বলবা সেটাই ঠিক। যেমন রাইবোসোম, রাইবোজোম কি ভুল তাহলে? না, রাইবোজোমও ঠিক, রাইবোসোমও ঠিক, এটা উচ্চারণ। সো উচ্চারণ ছোটবেলা থেকেই, আমি রেজাল্ট ফোকাস মানুষ, তোমরা জানো আমি সবসময় রেজাল্টে ফোকাস দিছি, বিকজ রেজাল্টটাই আমার লাইফে সারা জীবন থাকবে। এই কারণে নামের বানান যেভাবে উচ্চারণ করলে আমার কাছে মনে হবে যে আমার এই নামের বানানটা মনে থাকবে পরীক্ষার হলে গিয়ে, আমি সারা জীবন ওইভাবেই নামের বানান উচ্চারণ করে এসেছি। সো বিজ্ঞানীদের নামের ক্ষেত্রেও নামের উচ্চারণটা এক্স্যাক্টলি কি এটা ওনার বাবা মাই ঠিক বলতে পারবে, আদারওয়াইজ আমরা যেটা উচ্চারণ করব সেটাই সই, মানে সেটা নিয়ে কোনো প্যারা নাই, চিল, ওকে ফাইন। তো জোহানসেন এই যে আমাদের গ্রেগর জোহান মেন্ডেলের যে নামটা মানে জিন এবং ফ্যাক্টর এবং কণা, এটাকে উনি জিন নামে অভিহিত করছিলেন। এবং পরবর্তীতে TH মর্গান, এই নামটা আমরা কোষ বিভাজন চ্যাপ্টারও পাবো, জিন যে ক্রোমোজোমে অবস্থান করেন এইটা উনি হচ্ছে ডিটারমিনেশন করছিলেন। আমি আবারও বলছি আমরা সালগুলো পড়বো না, বিজ্ঞানীর নাম আমাদের যতটুকু মনে থাকছে আমরা ততটুকুই পড়বো, এর বেশি এক্সেস আমরা এই লেভেলে পড়বো না, পড়াশোনা বেশি আগাই গেলে তখন পড়বো। আচ্ছা, এরপরে হর গোবিন্দ খোরানা, বোঝা যাচ্ছে উনি ইন্ডিয়ান মানুষ, বোঝা যাচ্ছে নাম শুনে। উনি হচ্ছে কৃত্রিম জিন সংশ্লেষণ করে নোবেল পুরস্কার পান। আমাদের শরীরের যে জিন আছে সেটাকে আমরা প্রাকৃতিক জিন বলতে পারি, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, বাট উনি হচ্ছে এমন একটা জিন, মানে কৃত্রিম জিন মানে কি উনি জিন বানাতে সক্ষম হয় বা সংশ্লেষণ করতে সক্ষম হয় বা জিন বের করতে সক্ষম হন এক জায়গা থেকে, সেইটা করে উনি নোবেল প্রাইজ পান। এরপর হচ্ছে বিডলে অ্যান্ড ট্যাটাম নিউরোস্পোরা ক্র্যাসা, এটা হচ্ছে একটা ধরনের ছত্রাক, ওই যে ওই সাইডে ছত্রাকের ছবিটা আছে, আমরা এটা কিন্তু 1 থেকে 9 নম্বরের মধ্যে এক্স্যাক্টলি আমার মনে আসতেছে না, কোনো একটা পর্বে আমরা হচ্ছে এই ছত্রাকের ছবিটা কিন্তু পড়ছিলাম। তো ওইখানে উনি ছত্রাক নিয়ে গবেষণা করেন এবং বলেন নির্দিষ্ট জিন নির্দিষ্ট এনজাইম তৈরির জন্য দায়ী, অর্থাৎ একটা জিন একটা এনজাইম তৈরি করবে, এই মতবাদটা উনি দিছিলেন। এরপরে গাররল উনি বলছিলেন যে এক জিন এক এনজাইম মতবাদ চালু করেন, মানে হচ্ছে যে একটা জিন একটাই এনজাইম দেয়। তোমরা ডান সাইডের ছবিটা একটু খেয়াল করো, এখানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দেখা যাচ্ছে। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন একে অপরের সাথে বন্ড ফর্ম করে তখন সেটাকে আমরা পেপটাইড বলতে পারি। এবং অনেকগুলো পেপটাইড যখন একত্রিত হয় সেটা হচ্ছে আমরা সেটাকে অনেকগুলো মানে হচ্ছে সো পলিপেপটাইড বলতে পারি। এবং অনেকগুলো মানে পলিপেপটাইড, দ্যাট মিনস আসলে প্রোটিন। তো অ্যামিনো অ্যাসিড, তারপরে পেপটাইড, তারপরে হচ্ছে প্রোটিন। তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন ট্রান্সলেশন প্রক্রিয়া পড়ছি আমরা অলরেডি এটা জেনে গেছি, ডিএনএ থেকে আরএনএ হয় এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। তো আলটিমেটলি জিন কিন্তু আমাদের সেই প্রোটিনটাই তৈরি করছে। এখন হ্যাঁ, আমরা
মানে যখন বিজ্ঞানীরা এই থিওরিটা দিচ্ছিল তখন কিন্তু বিজ্ঞানীরা এটা বলতেছিল বারবার যে জিন হচ্ছে এনজাইম তৈরি করে। দ্যাট ডাজ নট মিন যে জিন প্রোটিন তৈরি করবে না, কারণ সকল এনজাইমই আসলে হচ্ছে প্রোটিন, সকল এনজাইমই প্রোটিন, বাট এমন অনেক প্রোটিন আছে যারা হচ্ছে এনজাইম না। এই সম্পর্কে বিস্তারিত আমরা 3rd চ্যাপ্টারে পড়ব। তো বিজ্ঞানীরা যখন প্রথমবারের মতো যাচাই বাছাই করছিল, পরীক্ষা নিরীক্ষা করছিল, তখন তারা এটাই বলছিল যে একটা জিন একটা এনজাইম তৈরি করে, এবং পরবর্তীতে দেখো ওই মতামতটাই পরিবর্তিত হয় এবং বলা হয় যে একটা জিন একটা এনজাইম না, একটা প্রোটিন তৈরি করে। একটা প্রোটিন বলতেই বোঝাতে চাচ্ছে যে একটা পলিপেপটাইড চেইন তৈরি করে, এবং এনজাইম এবং প্রোটিন জিন কর্তৃক সৃষ্ট। তার মানে লাস্টে এটাই বলতে চাইলো যে দিন শেষে জিন হচ্ছে সেই প্রোটিন বলো এনজাইম বলো ওইটাই তৈরি করবে, এবং ওইটাই তার আলটিমেট আউটকাম হবে। ঠিক আছে, ডান। শোনো, উইকলি এক্সামের রেজাল্ট আমি ক্লাস থেকে বেরোবো, আমার সাথে সাথে ওয়েবসাইটে চলে আসবে, বুঝছো? এটা নিয়ে প্যারা খায়ও না, অস্থির হও না। পরীক্ষা দিছো, রেজাল্ট জমা আছে, রেজাল্ট দেখতে পারবা, ঠিক আছে? আমার এটা খেয়াল ছিল না তোমাদের যে আজকে উইকলি এক্সাম 9:30টার সময় রেজাল্ট দেওয়ার কথা, ওইখানে একটা বাটন থাকে, ওই বাটনটা আমার এন্ড থেকে ক্লিক করতে হয়, ঠিক আছে? সো ওইটা ক্লিক করা হয় নাই, তো আমি ক্লাস থেকে বেরোবো, তারপর রেজাল্ট দেখতে পারবা, সো শান্ত থাকো। আচ্ছা, এরপরে হচ্ছে ভার্নন এবং হচ্ছে ইনগ্রাম, উনারা সিকল সেল হিমোগ্লোবিন, আমরা একটু আগে বুঝি সিকল সেল হিমোগ্লোবিনটা কি। সেটা হচ্ছে আমরা হিমোগ্লোবিন বুঝি আমাদের আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলস বা লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা লৌহ ঘটিত প্রোটিন। লৌহ মানে হচ্ছে আয়রন, আয়রন যেটা ওই যে কেমিস্ট্রির যে আয়রন, সেই আয়রন ঘটিত প্রোটিন হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। সো হিমোগ্লোবিন যেটা, এই হিমোগ্লোবিনটা যখন একটা হিমোগ্লোবিনের সমস্যা হয় বা একটা হিমোগ্লোবিন নষ্ট হয়, এটা হচ্ছে একটা পারফেক্ট হিমোগ্লোবিন বা নর্মাল হিমোগ্লোবিন, দেখো লেখাই আছে। আর এটা হচ্ছে আমাদের সিকল সেল হিমোগ্লোবিন, অর্থাৎ এটা নষ্ট হিমোগ্লোবিন। এবং নষ্ট হিমোগ্লোবিনটা, ভালো হিমোগ্লোবিনটা এরকম গোল 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 গোল, আর নষ্ট হিমোগ্লোবিনটা হচ্ছে ওটাতে সমস্যা আছে। এবং নষ্ট হিমোগ্লোবিনটাতে সমস্যা থাকার কারণে লোহিত রক্তকণিকা যেটা হচ্ছে গোল, সেটা শেপ তখন হয়ে যায় এরকম, হচ্ছে একটা কিরকম বলবো, মানে একটা এটা ফ্ল্যাট শেপ বা শেপটা এক কথায় চেঞ্জ হয়ে যায়। যখন হিমোগ্লোবিনের সমস্যা থাকে তখন লোহিত রক্তকণিকার শেপটাও চেঞ্জ হয়ে যায়। এরকম অবস্থাতে আমাদের শরীরে হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া হয়, মানে একটা রোগ। এইটার যদি হয় যে হিমোগ্লোবিনের সমস্যা, তাহলে আমাদের এই রিলেটেড একটা রোগও হয়। তো যাই হোক, ওই নষ্ট হিমোগ্লোবিন, সিকল সেল হিমোগ্লোবিন মিনস যে হিমোগ্লোবিনটা ইজ নট পারফেক্ট, ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন, আমি নষ্ট বলতেছি বাট সহজে বোঝানোর জন্য, মেন কথা হচ্ছে এটা ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন। তো এই ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন নিয়ে কাজ করে দেখান যে প্রোটিনের অ্যামিনো অ্যাসিড নির্দিষ্ট সাজ সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকে। এটার মানে কি? মানে হচ্ছে যে এখানে যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে, এখানে এ বি সি ডি মনে করো এভাবে সাজানো আছে, এইটা এক ধরনের প্রোটিন। আরেকটা অ্যামিনো অ্যাসিডে যদি ডি এ সি বি এভাবে সাজানো থাকে, সেটা আরেক ধরনের প্রোটিন। অর্থাৎ প্রতিটা প্রোটিনে অ্যামিনো অ্যাসিডগুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্সে সাজানো থাকে, সেটাই উনি বলতে চাইছেন, আর কিচ্ছু না। তো অ্যামিনো অ্যাসিডের ভিন্ন সিকোয়েন্সের কারণে ভিন্ন ভিন্ন প্রোটিন বা ভিন্ন ভিন্ন এনজাইম তৈরি হয়। অর্থাৎ একরকম এ বি সি সিকোয়েন্সে থাকলে এটা এক রকমের প্রোটিন, সি ডি এ এরকম থাকলে সেটা আরেক রকমের প্রোটিন। তো অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সের উপরে ডিপেন্ড করে প্রোটিনটা, মানে প্রোটিনের টাইপগুলো চেঞ্জ হয় বা বিভিন্ন রকমের প্রোটিন বা এনজাইম তৈরি হয়। তাই প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়। এতক্ষণ পর্যন্ত আমি যা যা পড়াইছি তার মধ্য থেকে ওই যে হরগোবিন্দ খুরানা যে কৃত্রিম জিন সংশ্লেষণ করেন, এই এমসিকিউটা ছাড়া মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে এটা যে প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়। তোমরা এতদিন যারা আমার ক্লাস করছো একটু খেয়াল করে দেখবা, মোস্ট অফ দ্য টাইম কোনো একটা বিজ্ঞানীর নাম সালের থেকে এই টাইপের ইনফরমেশনগুলোকে আমি সবসময় বলছি যে বেশি গুরুত্ব দিয়ে পড়তে। পরীক্ষায় আসে জীবনের ভাষা বলা হয় নিচের কোনটাকে, ওখানে প্রোটিন থাকে, এনজাইম থাকে, ইভেন কোশ্চেনের অপশন এমনভাবে সেট করে লাইক কোষ বা ডিএনএ জিন, এমন এমন অপশন সেট করে যেটাতে মনে হয় যে প্রোটিন তো হবেই না, সবার আগে প্রোটিনটাই বাদ, অন্য কিছু হতে পারে। এই জন্য বই পড়াটা জরুরি। তো এই কারণে এখানে লেখা আছে প্রোটিনকে জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয়। ডান। এরপরে হচ্ছে
নিউমোকক্কি, এটা একটা ব্যাকটেরিয়ার নাম। এই ব্যাকটেরিয়া আমি বেশি কথা বলছি না, কক্কাস মানে গোল শেপ ব্যাকটেরিয়া, নিউমোরও একটা আলাদা অর্থ আছে, এগুলো আমার এখন জানা দরকার না, এগুলো আমরা অণুজীব অধ্যায়ে গিয়ে জানবো। যে এর ক্যাপসুল সৃষ্টিকারী বৈশিষ্ট্য স্থানান্তরযোগ্য। ক্যাপসুল কি? এটা যেহেতু একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার বাহিরে একটা সেল ওয়াল থাকে, সেই সেল ওয়ালের বাহিরেও আরেকটা ওয়াল থাকে, ঠিক আছে, ওয়াল থাকে বা একটা ক্যাপসুল কি? তোমরা ক্যাপসুল ওষুধ খাইছো না? ক্যাপসুল ওষুধের ভেতরটা কেমন? ভিতরে বুনবুনি থাকে, বাহিরে হচ্ছে একটা ক্যাপসুল থাকে। সো মানে বাইরে একটা এরকম একটা খাপ মতো থাকে, একটা খাপের মধ্যে ভেতরে হচ্ছে বুনবুনি ওষুধ থাকে। তো এক্স্যাক্টলি ব্যাকটেরিয়ার শুধু সেল ওয়াল থাকে না, অনেক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালের বাহিরেও ব্যাকটেরিয়া এরকম একটা কোটিংয়ের মধ্যে বা একটা লেয়ারের মধ্যে আটকানো থাকে, যেটা ব্যাকটেরিয়াকে আরও ভালো একটা প্রোটেকশন মেকানিজম দেয়। তো ওই ক্যাপসুলের যে বৈশিষ্ট্যটা, মানে যেই জিনটা ক্যাপসুল তৈরি করতেছে বা যে ক্যাপসুল তৈরি করে, এখানে তো প্রথমে বিজ্ঞানীরা যখন পরীক্ষা করছিল তখন জিনিসটা এমন ছিল যে যে ক্যাপসুল তৈরি করছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে স্থানান্তরযোগ্য। যে ক্যাপসুল তৈরি করে সেই বৈশিষ্ট্যটাকে স্থানান্তর করা যায়, মানে সেই বৈশিষ্ট্যটাকে ট্রান্সফার করা যায়, এবং পরবর্তীতে ওইটারই এক্সটেনশন হিসাবে আমাদের এই বিজ্ঞানীরা অ্যাভিরি উনি বলছেন যে এই বৈশিষ্ট্য ডিএনএ দ্বারা স্থানান্তরিত হয়। আমরা অলরেডি জেনে গেছি, মানে আমরা অনেকবার জীবনে শুনছি যে বাবা মায়ের ডিএনএ আমাদের মধ্যে আসে এবং ডিএনএর একটা নির্দিষ্ট পার্টি কিন্তু জিন। সো ওই জিনে হয়তো বলা ছিল যে ক্যাপসুল তৈরি করতে হবে, এবং বিজ্ঞানীরা ওইটাই প্রমাণ করতে সক্ষম হন যে এই যে ক্যাপসুল তৈরির যে জিনটা এটা আসলে স্থানান্তরযোগ্য। এবং এখান থেকে বিজ্ঞানীরা আস্তে আস্তে এটাই বলতে চান যে জীবের যে সকল বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আসলে স্থানান্তরযোগ্য, এবং সেটা ডিএনএর মধ্যে করে, ডিএনএ আবার থাকে ক্রোমোজোম আবার থাকে হচ্ছে নিউক্লিয়াস আবার থাকে কোষে। সো এই জিনিসগুলাই আলটিমেটলি বাবা থেকে বংশক্রমাণুবিকভাবে এটা হচ্ছে স্থানান্তর করতেছে। এরপরে হচ্ছে ডিএনএ হলো জিনগত বস্তু। এই জায়গাতে এসে আমরা একটু পার্টিকুলারলি জিন কি এই জিনিসটা বুঝবো, মানে এতক্ষণ পরে আমরা জিন কি এই জিনিসটা বুঝবো। আচ্ছা, আমরা সবাই জানি, একদম মাথা ঠান্ডা করে শুনবা, মূলত তোমাকে শিখতে হবে, এতক্ষণ যত পটর পটর করলাম এটার থেকে ভালো করে তোমাকে শিখতে হবে জিন কি। মাথা ঠান্ডা করে শুনবা, তুমি একটা মানুষ, তুমি কোষ দিয়ে তৈরি, কোষে থাকে নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম, ওই যে এই ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমে থাকে ডিএনএ। সো ক্রোমোজোমের একটা অংশ আমি আরেকটু বড় করে জুম করে দেখাচ্ছি যে ক্রোমোজোমে ডিএনএটা আছে। এই ডিএনএর একটা নির্দিষ্ট অংশই হচ্ছে জিন। ক্লিয়ার? যে জিন আসলে কি? জিন আসলে একদম সহজ বাংলায় ডিএনএর একটা নির্দিষ্ট অংশ। দেখো লেখা আছে ডিএনএ অণুর একটি সুনির্দিষ্ট সিকোয়েন্স এই কারণে বলছে কারণ ATGC এই সিকোয়েন্সের কথা বলছে। সো আমি যদি বলি যে অংশ তাহলে কিন্তু এটা ভুল না, একই কথা। সো ডিএনএর একটা নির্দিষ্ট সিকোয়েন্স বা একটা নির্দিষ্ট অংশ হচ্ছে জিন। কিন্তু জিন থাকে কোথায়? আমার ম্যাডাম, আমার মানে ভার্সিটির একজন ম্যাডাম আমাকে ক্লাসে একদিন, মানে আমাদেরকে একদিন বলেছিলেন যে এই তোমরা লোকাস বোঝো না? লোকাস তো খুবই সহজ জিনিস। লোকাস হচ্ছে ক্রোমোজোমে জিনের বাসা, ঠিক আছে? ম্যাম এখন পোস্ট ডক করতে বিদেশে চলে গেছেন আর কি, মানে পিএইচডিরও পরের ডিগ্রি আর কি, যতদূর আমি জানি। সো এরপরে ম্যাম হচ্ছে মানে এটা বলছিলেন যে জিন হচ্ছে, মানে লোকাস হচ্ছে সহজ বাংলা কথায় জিনের বাসা। তার মানে ক্রোমোজোমের যেই জায়গাটাতে জিন থাকে সেইটাকে আমরা বলি লোকাস। ক্রোমোজোম তো অনেক বড়, একটা ক্রোমোজোমের পার্টিকুলার একটা পোর্শনে জিন আছে এবং সেই অংশটাকে আমরা বলছি হচ্ছে লোকাস। তাহলে অবশ্যই জিন অবস্থিত হচ্ছে ক্রোমোজোমের লোকাসে। তাহলে প্রথমে আমরা কি বলতেছি? ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর একটা সুনির্দিষ্ট সিকোয়েন্স বা ডিএনএ অণুর একটা অংশ যা জীবের একটি নির্দিষ্ট কার্যক্ষম সংকেত আকারে আবদ্ধ করে এনকোড করে। মানে জীবের একটি নির্দিষ্ট কার্যক্ষম সংকেত, মানে আমরা জানি যে এই যে আমাদের ATGC এগুলোই হচ্ছে সেই সংকেত বা কোড যেটা আমাদেরকে দিবে এবং এটার বিনিময়ে আমরা প্রোটিন, এনজাইম তৈরি করব এবং বলতে সক্ষম হব যে হ্যাঁ আমরা কোনো একটা কিছু প্রকাশ করছি, এবং সেই প্রকাশটাই হচ্ছে জীবের বৈশিষ্ট্য। সো এই কথাটা এখানে বলছে যে জীবের একটা নির্দিষ্ট কার্যক্ষম সংকেত, মানে এটা একটা
কাজ করতে পারবে এমন একটা সংকেত যেটা এনকোড করে। এনকোড মিন্স হচ্ছে এটা হচ্ছে একটা প্রিফিক্স, ঠিক আছে। লাইটেনের আগে এনলাইটেন, হ্যাঁ এনলাইট এরকম বুঝাইলে বোঝায় যে আলোকিত করা। একইভাবে কোড, এনকোড মানে হচ্ছে ওই কোড করাকেই আমরা বলতেছি এনকোড। এটা একটা প্রিফিক্স যোগ হয়েছে কোডের আগে, হ্যাঁ এটা ইংলিশ একটা ব্যাপার। আচ্ছা, সো এইখানে আমাদের এই যে এনকোড যে ব্যাপারটা আছে এইটা বলতে আমরা পার্টিকুলারলি বুঝাচ্ছি যে এইটা হচ্ছে কোডগুলোকে মানে কোডগুলোকে অবস্থিত, মানে এই পার্টিকুলারলি এই জিনে আমাদের সেই কোডগুলো অবস্থান করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের এক্স্যাক্টলি এই সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই। তুমি প্রথমে বলবা জিনটা কোথায় অবস্থিত, ক্রোমোজোমের লোকাসে অবস্থিত। জিনটা কি, ডিএনএর একটা নির্দিষ্ট অংশ। এবং এরপরে তুমি বলবা যে যা একটা হচ্ছে প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। মানে জিনের আলটিমেট কাজই কিন্তু একটা প্রোটিনকে হচ্ছে মানে প্রোটিন বানানো, প্রোটিন তৈরি করা, এটাই হচ্ছে জিনের কাজ, ঠিক আছে। আর মাঝখানে এটা বলছে যে এটা একটা কার্যক্ষম একটা সংকেত থাকে, যেই সংকেতটা দিয়েই ও মূলত প্রোটিনটা বানায়, এটাই এখানে বলতে চাইছে। সবাই আমাকে একটু বলো তো এটা বুঝছো কিনা জিন, সবাই আমাকে একটু বলো এটা বুঝছো? আপু আপনার রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবো? আমার রেকর্ডেড ক্লাসগুলো ওয়েবসাইটে সুন্দর করে গুছানো আছে, ওখানে পেয়ে যাবা। বুঝছো? একটু দ্রুত বলে ফেলাও এগুলো জিনের অংশটা বুঝছো কিনা পুরোপুরি। আর কি বোঝানো লাগবে এটা? আচ্ছা আমি একদম সহজে আবার বলি, জিনের অবস্থানটা কোথায়? ক্রোমোজোমের লোকাসে। জিন কি? জিন হচ্ছে ডিএনএর একটা নির্দিষ্ট সিকোয়েন্স বা ডিএনএর একটা নির্দিষ্ট অংশ। জিন কি কাজ করে? জিন হচ্ছে প্রোটিন বানায়, শেষ। এখন জিনে একটা নির্দিষ্ট কোড থাকে, এই কোডটাই হচ্ছে ওই সিকোয়েন্সটা, ATGC এইগুলাই হচ্ছে সেই সিকোয়েন্সটা। ওকে, আমরা জেনেটিক কোড সম্পর্কে আরও পড়বো। যেরকম আমি যে টি বললাম, জেনেটিক কোডে আদৌটাও টি থাকে কিনা সেটা আমার জানতে হবে, কারণ যেহেতু ডিএনএতে টি ছিল, আরএনএতে আবার হচ্ছে কিন্তু টি নাই, তাহলে জেনেটিক কোডে কি আসলেও টি থাকে কিনা সেটা কিন্তু জানতে হবে আমাদের পরে, ঠিক আছে। তো এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে জিনের বৈশিষ্ট্য। খুবই সহজ, জিন কি দিয়ে তৈরি? জিন তো আমরা বারবারই বলছি ডিএনএর একটা অংশ। ডিএনএ কি দিয়ে তৈরি? আমরা জানি না, ডিএনএ অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে তৈরি, তাহলে জিনও নিউক্লিওটাইড দিয়ে তৈরি হবে, ঠিক আছে। এখানে আরো স্পেসিফিকলি বলেছে নিউক্লিক অ্যাসিড, মানে ডিএনএর যেহেতু অংশ, তার মানে এটা হচ্ছে ডিএনএ যেহেতু একটা নিউক্লিক অ্যাসিড, তাহলে নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি বললেও ভুল না, নিউক্লিওটাইড দিয়ে তৈরি বললেও ভুল না, কারণ নিউক্লিওটাইড দিয়েই তো আসলে নিউক্লিক অ্যাসিড তৈরি হবে, সো কোনোটাই ভুল না। আচ্ছা, এরপরে প্রকৃত কোষে অবস্থান। প্রকৃত কোষে যেহেতু ক্রোমোজোম আছে, সুন্দর মতো নিউক্লিয়াস আছে, ক্রোমোজোম আছে, ঠিক আছে। সো প্রকৃত কোষের অবস্থানটা পার্টিকুলারলি হচ্ছে ক্রোমোজোমের যে ডিএনএ আছে সেখানে এটাদের অবস্থান। আদি কোষে অবস্থান, যেহেতু আদি কোষে আমি পারফেক্ট নিউক্লিয়াস পাচ্ছি না, সেই জন্য এটা হচ্ছে নিউক্লিয় বস্তু বা প্লাজমিডে। প্লাজমিড কি? আমি আগে নিউক্লিয় বস্তুটা বুঝাই। আমরা জানি যে আদি কোষে নিউক্লিয়াস থাকবে না, নিউক্লিয়াস না থেকে আমাদের যেই জিনিসটা থাকবে, যেটা হচ্ছে আমাদের প্রকৃত কোষে যেরকম ক্রোমোজোম আছে, ডিএনএ আছে, এটার বিকল্প হিসেবে যেটা কাজ করবে সেটাকে আমরা নিউক্লিয় বস্তু বলতেছি। যেহেতু আমরা আদি কোষে পারফেক্ট নিউক্লিয়াস সব কিছু এভাবে পারফেক্টভাবে গুছানো পাবো না, সো আদি কোষের যেই জিনিসটা আমাদের বংশগতিতে হেল্প করে সেটাকে আমরা নিউক্লিয় বস্তু বলি। তো আদি কোষ বা স্পেশালি ব্যাকটেরিয়াতে বৃত্তাকার ডিএনএ ছাড়াও আরেকটা জিনিস থাকে, আরেকটা ডিএনএ আমি বলতে পারি বাহক ডিএনএ, সেটা হচ্ছে প্লাজমিড। এটাও এক ধরনের আদিকোষের বংশগতীয় বস্তু তুমি বলতে পারো। প্লাজমিড টার্মটা তোমরা যেহেতু শর্ট সিলেবাসে ক্লাস করছো, প্লাজমিড টার্মটা হচ্ছে ইয়েতে কি বলে ক্লাস 9-10-এর 14 নম্বর চ্যাপ্টারে ছিল। প্লাজমিড মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা হয়। আমরা এখন আপাতত এত কথা না বুঝে এটা বুঝবো যে প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার এক্সট্রা আরেকটা ডিএনএ, ঠিক আছে। ব্যাকটেরিয়ার তো একটা গোল ডিএনএ থাকেই, সেটার সাথে এক্সট্রা আরেকটা ডিএনএ থাকে, সেটাকে আমরা প্লাজমিড বলবো। ওকে, এটা আমরা সহজে এখন বুঝবো, ফাইন। ভূমিকা, সেটা হচ্ছে এরা প্রকরণ বা ভ্যারাইটি এবং মিউটেশন করতে পারে। একটা জিনিস বোঝো, একটা জিন বলতেছিল যে আমের শেপটা এমন হতে হবে, এখন ওই জিনটা হঠাৎ করে বদলে গেল, তখন আমের শেপটা এমন হয়ে যাবে। আবার এই আমটা ছিল অনেক মিষ্টি, কিন্তু জিন তো বদলে গেছে,
তাহলে এই আমটা হয়ে যাবে টক। তাহলে এই যে আমরা বিভিন্ন রকম যে আম পাই, প্রত্যেকটা আমই কিন্তু একটা প্রজাতি, মানে আম হচ্ছে একটা প্রজাতি, কিন্তু আমের মধ্যেও যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আম পাই সেটা হচ্ছে ভ্যারাইটি। হোয়াট ইজ ভ্যারাইটি? ভ্যারাইটি মানে হচ্ছে প্রকরণ, ঠিক আছে? তো এই যে প্রজাতিরও আন্ডারে যে আমরা আরও ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি, মানে আরও ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন পাচ্ছি, আরও ডিফারেন্ট ডিফারেন্ট বৈশিষ্ট্য পাচ্ছি, সেটাকেই আমরা বলছি ভ্যারাইটি বা প্রকরণ। বুঝতে পারছো? তাহলে জিনে যে মিউটেশন হবে, জিনে মিউটেশন বলতে আমি বুঝাই যে জিনে একটা পরিবর্তন হবে। জিনটা যেরকম ছিল, যেরকমভাবে জিনটার গাঠনিক স্ট্রাকচার ছিল, যে জিন এমন 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 এরকম একটা একটা পারফেক্ট স্ট্রাকচার ছিল। আজকে আমরা এই যে ক্লাসে এই পর্বেই পড়বো জিনের স্ট্রাকচার কিভাবে হয়, মানে জিনের স্ট্রাকচার কেমন হয়। সো জিনের যে একটা পারফেক্ট স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারটা এখন আর আগের মতন নাই, সেটা এখন পরিবর্তন হয়েছে, যেটাকে বলে হঠাৎ এবং আকস্মিক পরিবর্তন। এটা বিভিন্ন কারণে হতে পারে। এই হঠাৎ এবং আকস্মিক পরিবর্তন জিনের বলো ডিএনএর বলো, এটাকে আমরা মিউটেশন বলতেছি। এবং মিউটেশনের কারণে যেহেতু জিন পরিবর্তন হয়েছে, তার মানে অবশ্যই তার বৈশিষ্ট্য পরিবর্তন হবে। এবং বৈশিষ্ট্য পরিবর্তন হওয়ার কারণে দেখো, আমি মানুষ, আমি তো আর হনুমান হয়ে যাব না, তাই না? কিন্তু দেখা যাচ্ছে আমি আম, আমি তো জাম হয়ে যাব না, কিন্তু আমের মধ্যে বিভিন্ন রকমের ভ্যারাইটি তৈরি হচ্ছে। বুঝতে পারছো? ফাইন। এরপরে বৈশিষ্ট্য বহন, জীবের বৈশিষ্ট্য বংশানুক্রমিক, মানে বংশের অনুক্রম মানে একটা বংশের পর আরেকটা বংশ, আরেকটা বংশের পর আরেকটা বংশে এটা হচ্ছে বহন করে নিয়ে যায়। একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, এক বা একাধিক জিন একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী হবে। অর্থাৎ একটা বৈশিষ্ট্যের জন্য সব সময় একটাই জিন দায়ী এমন না, একটা বৈশিষ্ট্যের জন্য একাধিক জিনও দায়ী হতে পারে। ক্রোমোজোমে জিনের সংখ্যা কত? একটা ক্রোমোজোমে অসংখ্য জিন থাকতে পারে। কারণ খুবই অবভিয়াস ব্যাপার না, ক্রোমোজোম তো তোমার ক্রোমোজোমের ডিএনএ আছে, ডিএনএর অনেকগুলো, মানে ডিএনএর এক একটা অংশকে আমি জিন বলতেছি, তাহলে একটা ক্রোমোজোমে অসংখ্য জিন থাকতে পারে। এবং এই যে এটা যদি একটা ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোমে এই যে লিনিয়ার ভাবে আমাদের হচ্ছে জিনগুলো সজ্জিত থাকে। দেখো বলেছে জিন ক্রোমোজোমে রৈখিকভাবে বা লিনিয়ারলি অ্যারেঞ্জ থাকে, মানে একদম সরল রৈখিক। লিনিয়ার মানে তো আমরা রৈখিক বিন্যাস বলতেছি, এখানে লেখাও আছে রেখা আকারে, মানে সরল রেখা, সরলভাবে এটা হচ্ছে বিন্যস্ত থাকে। এটা হচ্ছে জিনের বৈশিষ্ট্য। টু বি ভেরি অনেস্ট, জিনের বৈশিষ্ট্য কি এটাও কোথাও আসবে না, জাস্ট তোমরা এমসিকিউর জন্য জেনে রাখো, ঠিক আছে? আচ্ছা, সরি আপু, ক্লাসে আসতে দেরি হয়ে গেল। আচ্ছা আপু, ওয়েব অ্যাপে ক্লাস আটকায় আছে। ঠিক আছে, ওয়েব অ্যাপে ক্লাস আটকায় থাকলে কি করবা? ফেসবুক থেকে ক্লাস করবা। আচ্ছা, এইবার আমরা জিনের বিভিন্ন একক পড়ব। এই টপিকটা হচ্ছে খুবই সহজ, তুমি যদি এটা খুবই করে মানে খুব ডিপ সেন্সে নিতে চাও তাহলে সমস্যা, বাট হচ্ছে এটা খুবই একটা সহজ টপিক। প্রথমে আসছে রেকন। রেকন কি? রেকন হচ্ছে রিকম্বিনেশনের একক। তো রিকম্বিনেশন কি সেটা বুঝলেই তোমার হবে। এরপরে মিউটন। মিউটন কি? মিউটেশনের একক, অর্থাৎ জিনের যে অংশটা মিউটেশন হয়েছে এবং মিউটেশনে হেল্প করতেছে সেটাই হচ্ছে মিউটেশনের একক বা মিউটন। একইভাবে দেখো রেপ্লিকেশন, জিনের যে অংশটা রেপ্লিকেটেড হবে, মানে অনুলিপিত হবে, প্রতিলিপিত হবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি? রেপ্লিকন। তারপরে হচ্ছে সিস্ট্রন, জিনের যে অংশটা এক্স্যাক্টলি কাজ করে, মানে বসে থাকে না, আজেরা কোনো কাজ করে না, পারফেক্টলি একটা কাজ করে, সেটাকে আমরা বলি সিস্ট্রন। তো আমরা এখন মেনলি বুঝবো যে এই রেকনের তো বুঝছি, রিকম্বিনেশনটা বুঝবো। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, এখানে দুটো না, এখানে মনে করো যে ক্রোমোজোম আছে, এখানে আসলে এক প্যারেন্টাল অ্যান্ড ম্যাটারনাল দেখাইছে, তো এটা একটাই ক্রোমোজোম। ছবিটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল, তো যাই হোক, এটা গুগলেরই ছবি, আমার বানানো না। সো এই এখন নতুন একটা ক্রোমোজোম যে তৈরি হচ্ছে, তুমি নতুন ক্রোমোজোমের ফর্মুলেশনটা খালি খেয়াল করো। নতুন যে ক্রোমোজোমটা তৈরি হয়েছে, এই ক্রোমোজোমের কিছু অংশ গোলাপি, কিছু অংশ হচ্ছে নীল। তো একটা ক্রোমোজোম প্রথমে ছিল শুধু গোলাপি অথবা শুধু নীল, এখন সে গোলাপি এবং নীল মিক্সড করে হয়েছে। এটাকে আমরা বলি রিকম্বিনেশন। মানে কম্বিনেশন মানে কি? মানে হচ্ছে এই টার্মগুলো, এটা মেনলি ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাথে আছে পারমুটেশন, কম্বিনেশন। সো কম্বিনেশন মানে হচ্ছে
একটা ডিফারেন্ট সজ্জা, একটা ডিফারেন্ট বিন্যাস এখন তৈরি হয়েছে। আগে কি সুন্দর ও ভদ্রমতো একই টাইপের ছিল, এরপরে ও হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের হয়েছে। তোমরা অনেকে ক্রসিং ওভারের নামও শুনে থাকবা, যেখানে একটা ক্রোমোজোমের এক অংশ এক জায়গায় যায়, আরেকটা ক্রোমোজোমের আরেক অংশ আরেক জায়গায় যায়। এই যে এর ফলে ক্রোমোজোমের যে একটা নতুন স্ট্রাকচার তৈরি হলো, তোমরা যদি চাও আমি এটা একটু সংক্ষেপে আঁকায়ে দেখাইতে পারি, যদি ইটস নট সো নেসেসারি, বাট তারপর আমি আঁকায় দেখাতে পারি। মনে করো যে এখানে একটা হলুদ ক্রোমোজোম আছে, এখানে একটা লাল ক্রোমোজোম আছে, ঠিক আছে? এদের মধ্যে যদি রিকম্বিনেশন হয়, এই যে খেয়াল করো, এরকম একটা ক্রোমোজোম তৈরি হবে। যদি আমি মনে করি যে এই অংশটা, মানে ওই পাশে দেখাচ্ছি, যাই হোক, এই অংশ, এই যে এই অংশটার সাথে এই অংশটার যদি বিনিময় হয়, আমি যদি এরকমটা চিন্তা করি, ওইটা আঁকালে আরো বেশি পারফেক্ট হবে অবশ্য। আচ্ছা, এটা আঁকাই দিই। এই যে দেখো, দেখছো খেয়াল করে, এই অংশটার সাথে এই অংশটার যদি বিনিময় হয়, আমি যদি এভাবে চিন্তা করি, তাহলে দেখবা খেয়াল করে এরকম একটা ক্রোমোজোম আবিষ্কার হবে। বুঝতে পেরেছ? এইটাকেই বলে রিকম্বিনেশন, অর্থাৎ নতুন একটা ক্রোমোজোম তৈরি হচ্ছে। এখন জিনের, এই যে দেখো, ডিএনএর যে ক্ষুদ্রতম অংশে জেনেটিক রিকম্বিনেশন অংশ নেয় তাকে রেকন বলে। তার মানে আমরা তো আগেই বলছি যে ডিএনএর একটা অংশ হচ্ছে জিন, কিন্তু ডিএনএর অংশের যে জিনের, মানে জিনের যে অংশ বা যেই জিনটুকুই আমার এই রিকম্বিনেশনটা করছে, আমি সেই জিনটাকে জিন না বলে বলতেছি রেকন। একইভাবে একটা ডিএনএতে তো মানে ডিএনএর হঠাৎ এবং আকস্মিক পরিবর্তনটাই মিউটেশন। সো ডিএনএর পরিবর্তন না হয়ে যদি জিনের পরিবর্তন হয়, মানে একই কথা, আসলে দুইটা আমি আলাদা করে বলতেছি, সেম কথা। ডিএনএর পরিবর্তন মানেও তো হচ্ছে জিনেরই পরিবর্তন, কারণ ডিএনএরই একটা স্পেসিফিক অংশকে আমি জিন বলছি। সো যেই অংশটাতে মিউটেশনটা হচ্ছে সেটাকেই আমি হচ্ছে মিউটন বলতে পারি, ঠিক আছে? সেটাকে আমি মিউটন বলতে পারি। তোমরা কি এটা বুঝছো? মানে এই টার্মগুলো জাস্ট তুমি এটা পড়বা যে মিউটেশনের একককে কি বলে, এই যে জিন মিউটেশনের একককে কি বলে, মিউটন। তোমার এইটুকুই পড়ার দায়িত্ব। তারপর রেপ্লিকেশন, মানে ডিএনএর যে অংশটা অনুলিপন বা রেপ্লিকেশন হয় তাকে হচ্ছে আমরা রেপ্লিকন বলি, ঠিক আছে? যে বা যে নিয়ন্ত্রণ করে সেই অংশটাকে আমরা হচ্ছে রেপ্লিকন বলি। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা চলে আসি সিস্ট্রন। আচ্ছা, একটু পরে আমরা যখন জিনের একটা স্ট্রাকচার পড়ব, তখন আমরা খেয়াল করে দেখব জিনের প্রতিটা অংশই কার্যকরী না। মানে প্রতিটা, আমরা যে ভাবতেছি একটা জিন, পুরো জিন, মানে জিন মনে করি এটা একটা জিন, এরকম একটা দাগ দেওয়া একটা অংশ, এটাকে আমরা হচ্ছে জিন বলতেছি। এরকম এরকম মনে করো, কথার কথা যে এটা একটা জিন, আমরা মনে করতেছি এই পুরো জিনটাই মনে হয় কাজ করে। না, জিনের প্রতিটা অংশ কাজ করে না। কাজ করে, আসলে কাজ করে না বললেও ভুল হবে, বাট প্রতিটা অংশ, এই যে দেখো, ডিএনএর যে খণ্ডাংশ কোষীয় বস্তুর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। যারা হচ্ছে কোনো একটা কার্যকলাপ নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলতেছি হচ্ছে সিস্ট্রন। আচ্ছা, এটাই স্ট্রাকচারটা পড়াইলে তোমরা একটু ভালো বুঝবা। সো আমি স্ট্রাকচারটা আগে দেখাই দিই, তাহলে তোমরা আর একটু ডিটেলস বুঝবা। একটু খেয়াল করো, এই অংশটা মূলত প্রোটিন সংশ্লেষণের জন্য জিন। তাহলে এই অংশটা কি? এখন যদি আমি বলি যে এই অংশটা কোনো কাজ করে না, তাহলে কিন্তু ভুল, কারণ এই অংশটা কাজ করে না জিনিসটা এমন না, এই অংশটা কাজ করে, কিন্তু এই অংশটা মূলত আমার প্রোটিনটা তৈরি করে বা এনজাইমটা তৈরি করে। তো একটা জিনের যেই অংশটা মূলত ওই প্রোটিন বা এনজাইমটা তৈরি করছে, আমি আসলে ওই অংশটাকেই সিস্ট্রন বলতেছি, ঠিক আছে? মানে যেটা জেনুইনলি কাজ করতেছে। মানে জিনের কাজ কি? জিনের কাজ কি বলো? জিনের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। যে জেনুইনলি ওই কাজটা করতেছে তাকেই আমরা হচ্ছে প্রোটিন বলতেছি, ঠিক আছে? এই প্রোটিন না, সিস্ট্রন বলতেছি। একটু খেয়াল করি, এই যে দেখো, ডিএনএর যে খণ্ডাংশ কোষীয় বস্তুর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এখন কোষীয় বস্তুর কার্যকলাপও কিভাবে নিয়ন্ত্রণ করবে? ও যখন অ্যাবসলিউটলি যেটা দরকার সেই কাজটাই করবে, এবং দরকার তো আসলে আমার প্রোটিন, সেই কাজটাই যখন ও করবে। আচ্ছা, এরপরে কিছু সংখ্যা আছে, সে সংখ্যার দরকার নাই, এটা পড়ি। অধিকাংশ ক্ষেত্রে সিস্ট্রন জিন সমতুল্য। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, জিনের ম্যাক্সিমাম অংশে আসলে কার্যকরী একক, এই যে দেখা আছে না কার্যকরী একক, মানে জিনের ম্যাক্সিমাম অংশই কাজ করে। সো এই কারণে অধিকাংশ ক্ষেত্রে আমরা সিস্ট্রন এবং হচ্ছে
মানে কি বলে এটাকে, জিন, এটাকে আমরা একই অর্থে ধরি। এই সিস্টনের মধ্যেই আমার মিউটন আছে, সিস্টনের মধ্যেই রেপ্লিকন আছে, সিস্টনের মধ্যেই রেকন আছে, সব কিছু এর মধ্যেই আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের বিভিন্ন ধরনের জিন। এই টপিকটা খুবই ইজি, তুমি জাস্ট বিভিন্ন ধরনের জিন পড়বা এবং সংজ্ঞা পড়বা, বিভিন্ন রকমের জিন পড়বা এবং সংজ্ঞা পড়বা। আচ্ছা, কই গেল, এই যে দেখো, লিথাল জিন, যেই জিনটা লিথাল জিন, যেই জিনটা জীবের মৃত্যুর প্রকাশ করে। মানে আমরা জানতাম না যে প্রচ্ছন্ন জিন আর প্রকট জিন হয়, তো কিছু কিছু জিন কিন্তু প্রকাশ করবে বৈশিষ্ট্য, কিছু কিছু জিন বৈশিষ্ট্য প্রকাশ করবে না। তো মনে করো এমন একটা জিন যে তার বৈশিষ্ট্য প্রকাশ করছে এবং প্রকাশ করার ফলে মানুষটা মারা গেছে, মানে জীবটা মারা গেছে, সেটাকে আমরা লিথাল জিন বলি। অর্থাৎ লিথাল জিন হচ্ছে এমন জিন যে যদি বৈশিষ্ট্য প্রকাশ করে সে জীবটা মারা যাবে, বাস। অনকোজিন, যেই জিনটা ক্যান্সার তৈরি করবে, অনকোলজি, হ্যাঁ, মানে ক্যান্সার বিদ্যা। আচ্ছা, অনকোলজিস্ট মানে যারা হচ্ছে ক্যান্সার নিয়ে গবেষণা করে, পড়াশোনা করে, তাদেরকে আমরা অনকোলজিস্ট বলি। আচ্ছা, সেক্স ক্রোমোজোমাল জিন, মানে যারা এক্স এবং ওয়াই, যেহেতু সেক্স ক্রোমোজোম, এটাতে যে জিনগুলো থাকবে সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোমাল জিন। যেমন হিমোফিলিয়া, বর্ণাঢ্যতা, আমরা জানি এই দুটো কিন্তু সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, সো এই দুটো আমাদের সেক্স ক্রোমোজোমাল জিনের হচ্ছে উদাহরণ। যদিও হিমোফিলিয়া, বর্ণাঢ্যতা এগুলো কিন্তু রোগ, হ্যাঁ, বাট এখানে উদাহরণ হিসাবে এটা কাউন্ট করতেছে, তোমরা জাস্ট উদাহরণই পড়বা যেহেতু এমসিকিউর জন্য। ট্রান্সজিন, যে জিনটা আমি ট্রান্সফার করতে পারবো, মনে করো তন্দ্রাপর একটা জিন তোমার অনেক পছন্দ, সেটা আমি তোমার শরীরে যদি দিতে পারি তাহলে সেটা ট্রান্সজিন। খণ্ডিত জিন, যেই জিনে এক্সন এবং ইন্ট্রন থাকে, আমরা গত ক্লাসে পড়ছিলাম না এক্সন এবং ইন্ট্রন, ওই যে যখন আমরা হচ্ছে এমআরএনএ পড়লাম, আমরা পড়লাম না যে এমআরএনএর হচ্ছে এক্সন অংশ থাকে, ইন্ট্রন অংশ থাকে। তো যেই জিনের এক্সন এবং ইন্ট্রন অংশ থাকবে, দুটো অংশই থাকবে, সেটাকে আমরা হচ্ছে খণ্ডিত জিন বা স্প্লিট জিন বলি। এরপরে হচ্ছে সিউডোজিন, কি এরপরে কি, এরপর হচ্ছে সিউডোজিন। সিউডোজিন মানে কি, মানে ডিএনএ, আমি তো বলছি ডিএনএর তো সব অংশকে আমি জিন বলতে পারবো না, তো ডিএনএর কিছু অংশ থাকবে যারা হচ্ছে নিষ্ক্রিয় এবং সেখান থেকে কোনো ধরনের প্রোটিন আমরা তৈরি করতে পারবো না, সেটাকে আমি সিউডোজিন বলবো। কারণ ডিএনএর একটা অংশকে আমি জিন তখনই বলবো যখন সে প্রোটিন তৈরি করতে পারবে, কিন্তু সে প্রোটিন তৈরি করতে পারছে না, সো সে জিন না। আরেকটা হচ্ছে অটোজোম। অটোজোম মানে হচ্ছে মানুষের দেহ ক্রোমোজোম, যেটা, সেটাকে আমরা অটোজোম বলতেছি। যেরকম সেক্স ক্রোমোজোম সেরকম হচ্ছে অটোজোম। মানুষের যে 46 জোড়া ক্রোমোজোম, 46টা ক্রোমোজোম থাকে, তার মধ্যে হচ্ছে 44টা মানে 22 জোড়া আমাদের হচ্ছে অটোজোম এবং এক জোড়া মানে 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম থাকে, এটা তোমরা জানো। তো অটোজোমে যে জিন থাকে, মানে মানুষের দেহ ক্রোমোজোমে যে জিনটা থাকে, সেটাকে আমরা হচ্ছে অটোজোমাল জিন বা অটোজোমে থাকা জিন বলতেছি। যেমন মানুষের টাক, মাথার টাক বা বোল্ডনেস, মানুষের মাথার টাক এই জিনগুলোর কারণে হতে পারে। এবং অ্যালবিনিজম, অ্যালবিনিজম মানে অতিরিক্ত সাদা হয়ে যাওয়া, ঠিক আছে। অ্যালবিনো মানে হচ্ছে সাদা, যে কোনো জিনিস সাদা হলে সেটাকে আমরা অ্যালবিনিজম বলি। ওয়াই ক্রোমোজোমে যে জিনটা থাকে সেটা হচ্ছে হোলান্ড্রিক জিন বলে, যেরকম মানুষের ওয়াই ক্রোমোজোমে থাকা জিনের কারণে কানের লোম হয়। তারপর হচ্ছে লিঙ্কড জিন, দেখবা যে মেয়েদের কিন্তু কানের লোম হয় না, এটা ছেলেদেরই বেশি হয়, সো এটা ওয়াই ক্রোমোজোমে থাকে দেখে এরকম হয়। আর হচ্ছে লিঙ্কড জিন, এরা হচ্ছে মূলত বন্ধু জিন। বন্ধু জিন মানে কি, মানে মনে করো একটা ক্রোমোজোমের একটা জিন আমাদের হচ্ছে কোথাও যাচ্ছে, কোথায় যাচ্ছে এটা পরে জানবা। একটা ক্রোমোজোমের একটা জিন কোথাও যাচ্ছে, আরেকটা জিন ওর সাথে এত খাতির ও যাবে, সেটাকে আমরা লিঙ্কড জিন বলি। অর্থাৎ ও যদি এক জায়গায় যায় ওর সাথে ও চলে যাবে। কথার কথা, ও যদি একটা বাচ্চার মধ্যে যাইতে চাই, বাবা মা মনে করো একটা জিন একটা বাচ্চার মধ্যে যাচ্ছে, জিন এ, ও বাচ্চার মধ্যে যাইতে চাচ্ছে, জিন এ এবং জিন বি এত ভালো বন্ধু যে এ গেলে বি ওর সাথে চলে যাবে, ঠিক আছে। সো এরকম জোড়া জোড়া করে যে জিনগুলো যায়, যারা একা একা কোথাও যেতে পারে না, এ গেলে বি যাবেই, শুধু এ কোথাও যেতে পারবে না, শুধু বি কোথাও যেতে পারবে না, সেটাকে আমরা হচ্ছে লিঙ্কড জিন বলি। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে জিনোম। জিনোমটা কি, জিনোমটা, আচ্ছা জিনোমটা আমরা ইয়ে থেকে পড়বো, আমাদের এখানে একটা ছবি আছে, এটা থেকে পড়বো। জিনোমটা কি আমি একটু বুঝাই। জিনোমটা তোমরা অনেক কোশ্চিন করছো, আপু জিনোমটা আমাকে বুঝাই দেন, জিনোম আমি বুঝি না। জিনোমের কনসেপ্টটা ফর দ্য ফার্স্ট টাইম তোমরা পড়তেছো, ইভেন অনেকে জিনোম বোঝেও না, জিনোম একদম পুরা ইয়েতে গিয়ে বোঝে, অনার্সে গিয়ে বোঝে, ঠিক আছে। তো একদম সহজ কনসেপ্টটা আমি বুঝাবো, একটু খেয়াল করো। বাম সাইডে তোমরা দেখতে পাচ্ছ মানুষের 46টা ক্রোমোজোম রাখা আছে,
আমরা জানি মানুষের যে 46টা ক্রোমোজোম, এই 46টা ক্রোমোজোমের মধ্যে এই যে প্রথম জোড়া ক্রোমোজোম, একটা আসছে মা থেকে, একটা আসছে বাবা থেকে। 2 নম্বরেও সেম, একটা আসছে মা থেকে, একটা আসছে বাবা থেকে। সো আমি মনে করলাম যে আমি বাবার ক্রোমোজোমগুলোকে হলুদ করে দিব। তাহলে একটু খেয়াল করো, এই ক্রোমোজোমগুলো বাবা থেকে আসছে। যে কোনো একটা হলুদ করলেই হবে, আমি দেখাচ্ছি। এই ক্রোমোজোমগুলো বাবা থেকে আসছে, ঠিক আছে? আমার মনে হয় হলুদ করলে তোমরা বেশি মানে সাদা দেখতেছো কি না, যাই হোক, এই যে লাল বা হলুদ, মনে করো লাল করলাম, এই ক্রোমোজোমগুলো বাবা থেকে আসছে। এবং যেই ক্রোমোজোমগুলোকে আমি ছেড়ে দিলাম, সেই ক্রোমোজোমগুলো মা থেকে আসছে। এখন তোমরা আমাকে বলো যে এখানে মা থেকে কয়টা ক্রোমোজোম আসছে আর বাবা থেকে কয়টা ক্রোমোজোম আসছে, আমাকে এটা বলো। বলো কয়টা ক্রোমোজোম আসছে? বাবা থেকে 23টা ক্রোমোজোম আসছে, মা থেকেও 23টা ক্রোমোজোম আসছে। আরো বোঝার সহজের জন্য মাটা হচ্ছে আমি নীল কালি দিয়ে লিখতেছি, 23টা ক্রোমোজোম আসছে, আর বাবা থেকে হচ্ছে 23টা ক্রোমোজোম আসছে। বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, এই যে 23টা ক্রোমোজোম যেটা বাবা থেকে আসছে এবং 23টা ক্রোমোজোম যেটা মা থেকে আসছে, তাহলে এখানে 2 সেট ক্রোমোজোম আছে না? মানুষ হচ্ছে ডিপ্লয়েড। কেন? কারণ মানুষের 2 সেট ক্রোমোজোম থাকে। যাদের 1 সেট ক্রোমোজোম থাকে তারা হ্যাপ্লয়েড, ঠিক আছে? সো মানুষের 2 সেট ক্রোমোজোম থাকে, এই জন্য মানুষ হচ্ছে ডিপ্লয়েড, যার 1 সেট মা থেকে আসে, 1 সেট বাবা থেকে আসে। এখন তোমরা কি জানো যে আমি যে কোনো একটা ক্রোমোজোমের কথা যদি ভাবি, ক্রোমোজোম পেয়ার 1, এটা 1 নম্বর ক্রোমোজোম পেয়ার, এখানে যদি একটা জিন থাকে এবং ও যদি বলে, মনে করো এটা বাবা থেকে আসছে, তো বাবা কি বলল? বাবা বলল যে তুমি লম্বা হও। এই জায়গাতে মা থেকে আসা সেম হাইটের ক্রোমোজোমটাই থাকে এবং মা তো খাটো হয়, সো আমরা ধরলাম যে মা বলছে ছোট হও বা খাটো হও। তার মানে ওই যে 2টা ক্রোমোজোম, ওই 2টা ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে, আসলে ওই জিনগুলা একই ক্যারেক্টার বলে, হইতে পারে, মানে একই ক্যারেক্টার বলতে আমি মিন করতেছি হাইটেরই ক্যারেক্টার বলবে, কিন্তু হইতে পারে যে বাবা বলতেছে যে লম্বা হও, মা বলতেছে খাটো হও। আবার হইতে পারে চুলের রং বাবা বলতেছে কালো হও, মা বলতেছে বাদামি হও। বাট এমন হবে না যে চুলের রং বাবা বলতেছে কালো হও, মা বলতেছে যে হাতের 6টা আঙ্গুল হও। অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলার ভ্যারিয়েশন হইতে পারে, বাট সেম ক্রোমোজোমে আমরা সেম টাইপেরই বৈশিষ্ট্য পাবো। অর্থাৎ এখানে আমি যেরকম হাইটের বৈশিষ্ট্য পাইছি, এখানেও আমি হাইটের বৈশিষ্ট্যই পাবো। তার মানে এই 2টা ক্রোমোজোমে, এই ক্রোমোজোমে যেই টাইপের বৈশিষ্ট্য বলবে, এই ক্রোমোজোমে ওই একই টাইপেরই বৈশিষ্ট্য বলবে। জাস্ট ডিফারেন্স হচ্ছে এটা যে বাবা আর মায়ের বলা বৈশিষ্ট্য সেম হইতেও পারে, নাও হইতে পারে, বাট টাইপটা ঠিক থাকবে। সেটা হইতে পারে হাইট, হইতে পারে চুলের লম্বা, হইতে পারে চুলের কালার, চোখের কালার, গায়ের কালার, হাতের সংখ্যা, পায়ের সংখ্যা, মাথার সংখ্যা, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু যেমন তোমরা খেয়াল করছো যে মনে করো যখন অ্যাডমিশন দিবা তোমরা, বাবা বলবে ইঞ্জিনিয়ার হইতে, মা বলবে ডাক্তার হইতে। বাবা বলবে ইঞ্জিনিয়ার হইতে, মা বলবে পড়াশোনাই কইরো না, এটা কোনোদিন হয় না, তাই না? তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে এই যে একটা সেট যে আমি বললাম, এই এক সেটে আমি কিন্তু আমাকে বানানোর সকল বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি। আমার কি আরেক সেটের দরকার আছে বলো? সেখানে শুধু পার্থক্য এটা হবে যে আমি বাবা থেকে যদি সেই বৈশিষ্ট্যগুলো নেই, আমি উবাও বাবার মতোই হয়ে যাব। এখানে আমি যে মায়েরও সন্তান সেটার কোনো ভূমিকা থাকবে না। তো জিনোম হচ্ছে এক্স্যাক্টলি ওই জিনিসটাই, যে এক সেট ক্রোমোজোমে থাকা সকল জিনের বৈশিষ্ট্য, যেটা দিয়ে একটা পূর্ণাঙ্গ জীব তৈরি সম্ভব। বুঝতে পারছি? মানে শুধু দেখো, বাবাও তো একটা জীব, তাই না? বাবাও তো একটা মানুষ। তো বাবার এক সেট ক্রোমোজোম দিয়ে আমি কিন্তু নিজেকে বানাইতে পারবো,
ঠিক আছে? কিন্তু আমার এখানে একটা ব্যাপার কাজ করবে, সেটা হচ্ছে যে আমি যেহেতু মায়ের পেট থেকেও হব, সো এই কারণে আমার মায়ের বৈশিষ্ট্যকে এখানে ইনকর্পোরেট করতে হবে। তো ব্যাপার হচ্ছে আমাদের খুবই সিম্পল কথা, আমাদের বডিতে মানে আমাদের প্রতিটা কোষে 2 সেট ক্রোমোজোম থাকে। ওই 1 সেট ক্রোমোজোমে যতগুলো জিন থাকে সেই সবগুলো জিনের সমষ্টিকে জিনোম বলে। অর্থাৎ জিনোম হচ্ছে অনেকগুলো জিনের সেট। অনেকগুলো জিনকে আমরা একসাথে করি, আমরা যেমন সেট অফ ফাংশন পড়ি, অনেকগুলো জিনকে আমরা একসাথে করি, সেটাকে আমরা একটা সেট বলতেছি, সেই সেটটার নামই হচ্ছে জিনোম। বুঝতে পারো নাই কে কে আমার একটু বলো, একদম সহজ। তুমি এটাও বলতে পারো যে মানুষের শরীরে 2 কপি জিনোম থাকে, 1 কপি বাবা থেকে আসছে, 1 কপি মা থেকে আসছে, তুমি এভাবেও বলতে পারো। বুঝতে পেরেছো? তাহলে জিনোম কি? জিনোম হচ্ছে মানুষের শরীরে যেহেতু 2 সেট ক্রোমোজোম থাকবে, ওই 1 সেট ক্রোমোজোমে যতগুলো জিন আছে সব জিনগুলোকে একসাথে জিনোম বলবো। ডান অ্যান্ড ডাস্টেড। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এরপরে কি আছে এখানে একটু দেখাই দিই। এখানে কিছু তথ্য আছে, ওই যে এগেইন তথ্যগুলো আমি খুঁটে খুঁটে পড়াচ্ছি না। এই মানুষের জিনোমের সাথে শিম্পাঞ্জির জিনোমের 98% মিল, গরিলার 97%, 2% সক্ষম, এইগুলো জাস্ট র্যান্ডমলি কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশনগুলো আমি এত ফোকাস দিয়ে পড়াচ্ছি না। আচ্ছা, এরপরে আমাদের একটা টপিক আছে, এখানেও প্রচুর ইনফরমেশন আছে, তোমরা যদি খেয়াল করো। স্তন্যপ্রায়ী প্রাণীর কোষে কয়টা জিন থাকতে পারে, বৃহত্তম জিনে কয়টা নিউক্লিওটাইড থাকে, এক্সে কয়টা জিন থাকে, ওয়াই ক্রোমোজোমে কয়টা জিন থাকে, গুরুত্বপূর্ণ তথ্য, এই টাইপের। ইউ ক্যান স্কিপ দিস টাইপ অফ তথ্য ফর নাও, ঠিক আছে? আচ্ছা, স্প্লিট জিন আমি আগেও বলছি, যেই জিনে এক্সনও থাকবে ইন্ট্রনও থাকবে, দুইটাই থাকবে, মানে কার্যকরী অংশ অকার্যকরী অংশ বা কোডিং অংশ নন কোডিং অংশ দুইটাই থাকবে, সেটাকে আমরা এই যে কোডিং অংশ বা এক্সন আমরা বলছিলাম এক্সিকিউশন করে, আমরা এভাবে মনে রাখবো যে এক্সিকিউশন করে, সেই জন্য এটা এক্সন বা কোডিং অংশ। আর এটা হচ্ছে ইন্ট্রন, ইন মানে ও ভেতরে থাকে, সো ও হচ্ছে কোনো কোডিং টোডিং করে না। এরকম দুইটা অংশ যদি আমি পাই তাহলে সেটাকে আমি স্প্লিট জিন বলবো। দ্যাটস ইট। আমি জাস্ট ইনফরমেশনগুলো বইয়ে একদম গুজুগুজু করে দেওয়া ছিল, আমি সুন্দর করে তোমাদের সাজাই দিছি, বাট তোমাদের এখন এগুলো পড়ার দরকার নাই। আচ্ছা, আজকের ক্লাসের লাস্ট টপিক আদি এবং প্রকৃত কোষের জিনের প্রকাশ। আচ্ছা, খেয়াল করো একটু, আদি মনে পড়ে ফার্স্ট অধ্যায়ে তোমাদেরকে অপেরণ পড়ছিলা, তোমরা পড়ছিলা যে আদি কোষে অপারেন্ট সিস্টেম আছে, প্রকৃত কোষে অপারেন্ট সিস্টেম নাই। তখন আমি বলছিলাম যে এটা আমরা অধ্যায় শেষ হতে হতে ক্লিয়ার হয়ে যাব। দেখো আমি কথা দিয়েছি, আমি এখন কথা রাখবো। অপেরণ হচ্ছে বিজ্ঞানীদের দেওয়া একটা মডেল, বা একটা মডেলই, এটা মডেল, যেটা হচ্ছে জিন ক্রিয়ার নিয়ন্ত্রণ ব্যাখ্যা করে। আমরা কিন্তু এখন আদি কোষেরটা পড়ছি। তো অপেরণ কাকে বলে এইটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা অপেরণটার বিভিন্ন অংশগুলো পড়বো। একটু খেয়াল করো, একটা অপেরণের 4টা অংশ থাকে, গাঠনিক জিন বা স্ট্রাকচারাল জিন। সো গাঠনিক জিন বা স্ট্রাকচারাল জিন কি? এই অংশটা হচ্ছে গাঠনিক জিন বা স্ট্রাকচারাল জিন, অর্থাৎ যে জিনের যে অংশটা আমার এনজাইম তৈরি করবে বা প্রোটিন তৈরি করবে সেটাকে আমি গাঠনিক জিন বা স্ট্রাকচারাল জিন বলতেছি। এরপরে প্রোমোটার বা উদ্দীপক জিন, যে উদ্দীপনা দিবে, এই প্রোমোটার অংশেই আরএনএ পলিমারেজ এনজাইমটা যুক্ত হয়। মনে পড়ে সেই দিনের কথা যখন আমরা ট্রান্সক্রিপশন পড়েছি, আমি বলেছি ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, তার জন্য ডিএনএর প্রোমোটার অংশে মিন্স ওইটাই, জিনের প্রোমোটার অংশে আরএনএ পলিমারেজ এনজাইম যোগ হবে এবং সেখান থেকে প্রোটিন তৈরি হবে। সো প্রোটিন, এই যে আমাদের এটা হচ্ছে সেই প্রোমোটার রিজিয়ন যেখানে আরএনএ পলিমারেজ এনজাইম যোগ হয়েছে, মানে এই যে এটা গোলটাই দেখাইছে যে আরএনএ পলিমারেজ এনজাইম যোগ হয়েছে, এবং এরপরে এখান থেকে প্রোটিন বা এনজাইম তৈরি হওয়াটা শুরু হবে। বুঝতে পারছি? ঠিক আছে? আচ্ছা, কারণ ডিএনএ থেকে আরএনএ থেকেই তো আমাদের হচ্ছে এটার নাম কি জানো, ডিএনএ থেকে আরএনএ থেকেই প্রোটিন তৈরি হয়। সো প্রথমে তো আমাদের তাহলে আরএনএ বানাতে হবে ডিএনএ থেকে, এবং সেই কারণে আমাদের হচ্ছে এই যে আরএনএ পলিমারেজটা এখানে অ্যাড হয়। এরপরে চালক জিন আর নিয়ন্ত্রক জিন। সো চালক জিন করবে কি? কোনো একটা কিছুকে চালনা করবে। কাকে? চালক জিন গাঠনিক জিনের প্রোটিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করবে। দেখো এটা হচ্ছে চালক জিন,
এ গাঠনিক জিনের প্রোটিন উৎপাদনটাকে নিয়ন্ত্রণ করে। ও ওকে বলে দেয় তুমি এই প্রোটিন উৎপাদন এখন করো, এখন করো না, এভাবে করো, এভাবে করো না, সেটাও বলে দেয়। ও হচ্ছে চালক জিন, ও সব কিছু চালনা করে। আর নিয়ন্ত্রক জিন সে হচ্ছে যে চালক জিনকেও নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ এখানে যে চালক জিন আছে ওকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে নিয়ন্ত্রক জিন। তাহলে আমরা সহজে মনে রাখি, গাঠনিক জিন যে কিছু গঠনমূলক কাজ করবে। গঠনমূলক কাজটা কি? প্রোটিন বা এনজাইম তৈরি করা। জিন উদ্দীপক বা প্রোমোটার, ওর কাজ হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইমটা বাউন্ড করা এবং এই যে আমাদের প্রোটিন তৈরি হবে এইটার সূচনা হিসেবে কাজ করা। কারণ ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হবে এরপরেই কিন্তু প্রোটিন তৈরি হওয়ার স্টেপটা আসবে। এরপরে হচ্ছে চালক জিন, ও হচ্ছে আমাদের গাঠনিক জিনকে চালনা করবে। আর চালক জিনেরও বস নিয়ন্ত্রক জিন, ও হচ্ছে চালক জিনকে নিয়ন্ত্রণ করবে। একদম সহজ, এর থেকে বেশি কিছু বুঝতে আমরা যাব না। আচ্ছা, তাহলে আদি কোষে জিন প্রকাশের একটা কার্যকারী ইউনিটই হচ্ছে এই অপেরন। এবং কোলি বা ইশেরিশিয়া কোলি যেহেতু একটা আদি কোষ বা ব্যাকটেরিয়া, তাহলে ওর জিন প্রকাশের ইউনিটকেও আমরা অপেরন বলতে পারি। এবং এখানে সেটাই বলা আছে, একটা গাঠনিক জিনের সাথে চালক জিন, নিয়ন্ত্রক জিন, উদ্দীপক জিন মিলিতভাবে কাজ করলে তাকে আমরা অপেরন বলি। তাহলে আমরা ওই যে ছবিগুলো দেখলাম এই ছবিগুলো হচ্ছে অপেরন। আচ্ছা, দুই ধরনের অপেরন আমরা আদি কোষে বলতে পারি। একটা হচ্ছে ল্যাকটোজ অপেরন, একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান অপেরন। ল্যাকটোজ কি আপু, ট্রিপ্টোফ্যান কি? ল্যাকটোজ হচ্ছে দুধে থাকা এক রকমের শর্করা। যেরকম ফ্রুট বা ফলে থাকে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ এক রকমের শর্করা, একইভাবে শর্করা বা কার্বোহাইড্রেট। একইভাবে ট্রিপ্টোফ্যান এটা শর্করা না, এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, মানে প্রোটিনকে ভাঙলে যে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় সেটা। তাহলে ল্যাকটোজ, আলটিমেটলি ল্যাকটোজ এবং ট্রিপ্টোফ্যান কি বুঝলাম? দুইটাই হচ্ছে রাসায়নিক পদার্থ, একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, দুইটাই রাসায়নিক পদার্থ। এখন যদি ল্যাকটোজ অপেরন যেটা, সেটা তখনই কার্যকরী হবে যখন ল্যাকটোজেন উপস্থিত থাকবে, মানে সরি ল্যাকটোজেন না, ল্যাকটোজ উপস্থিত থাকবে। ল্যাকটোজেন তো এনজাইমের নাম আর কি। সো ল্যাকটোজ যখন উপস্থিত থাকবে তখন হচ্ছে আমাদের ল্যাকটোজ অপেরনটা কাজ করবে এবং এটার গাঠনিক জিন হচ্ছে 3টা। আর ট্রিপ্টোফ্যান অপেরন যেটা, এটা আবার উল্টো, আবার ট্রিপ্টোফ্যান না থাকলে কাজ করে। আমি এটা কিভাবে মনে রাখছিলাম? ট্রিপ্টোফ্যান ট ট হচ্ছে আমার নাম দিয়ে শুরু, ট মানে টি, আমার নাম দিয়ে শুরু। হ্যাঁ, আর কোনো কিছু আমার লাইফে ইজিলি হয় না, আমি এভাবে মনে রাখছিলাম। সো আমার মানে আমার বেলায় সব কিছু গরমিল হবে অ্যাজ ইউজুয়াল। সো এভাবে মনে রাখছিলাম যে ক্রিয়াশীল হয় ট্রিপ্টোফ্যান না থাকলে। পেঁচাইলা না? দেখো ও কত ভদ্র, ও ল্যাকটোজ অপেরন, ও ল্যাকটোজেন থাকলে ক্রিয়াশীল হবে। ও ভদ্র, ট দিয়ে নাম, টি দিয়ে নাম। তো ট্রিপ্টোফ্যান ও না থাকলে ক্রিয়াশীল হবে। তো ভাই একটা জিনিস যদি না থাকলে ক্রিয়াশীল হোক, ওই তোর নামটা ওরম কেন? কেমন কথা, অদ্ভুত না? একটা জিনিস তুমি না থাকলে ক্রিয়াশীল হবা, তাহলে তোমার নাম হওয়ার দরকার কি ট্রিপ্টোফ্যান? আচ্ছা, সো এটা হচ্ছে 5টা। আর এখানে ওর মজার কথা আছে, 5 হচ্ছে আমার জীবনের খুবই লাকি একটা নাম্বার। অ্যাজ লং, মানে এখন পর্যন্ত, মানে টিল নাও আর কি, যে অতবার হচ্ছে আমি দেখতাম যে আমার অনার্সে বেশি খেয়াল করতাম, এসএসসি বোর্ড পরীক্ষাগুলো তো খেয়াল করতাম, ইভেন ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় আমার রোল যেগুলোতে 5, মানে কোনো একবার 5 সংখ্যাটা থাকতো, আমি দেখছি ওই পরীক্ষাগুলো আমার ভালো হইতো, ওই পরীক্ষাগুলোতে আমার ভালো রেজাল্ট হতো। যখনই রোলের মধ্যে 5 নাই, দেখি যে রেজাল্ট ভালো হয় না, বুঝছো? আমার পড়া মনে রাখার লেভেল হচ্ছে অন্য লেভেলের, এটা তোমরা এতদিন আমার ক্লাস করতে করতে বুঝে গেছো। আমার পড়া মনে রাখার ক্ষেত্রে আমি কোনো সায়েন্টিফিক লজিক দিয়ে পড়া মনে রাখি না। এই কারণে আমি যখন আমার মতো করেই তোমাদেরকে মেমোরাইজ করাইতে যাই, তখন স্বাভাবিকভাবে আমি এরকম অনেক লজিক ছাড়া কথা বলি, ঠিক আছে? বুঝতে পারছো? এখানে চাইলে কিন্তু আমি এটা বুঝাইতে পারি, এই জিনিসটাও, মানে এটার অনেক ডিটেলস আছে, ইভেন ল্যাকটোজ অপেরনের ছবি আছে, তারপরে এটা কি ট্রিপ্টোফ্যান অপেরনের ছবি আছে। কিন্তু ওই যে ভাই, আমি ল্যাকটোজ অপেরন, ট্রিপ্টোফ্যান অপেরনের ছবি দিয়ে কি করব? পরীক্ষায় তো লিখতে বলবে, পরীক্ষায় জিজ্ঞেস করবে ট্রিপ্টোফ্যান অপেরনের গাঠনিক জিন কয়টা, পরীক্ষায় দিয়ে এটাই আসবে, তাই না? বা নিচে আসবে নিচের কোন তথ্যটি সঠিক নয়,
তখন ওখানে থাকবে যে ট্রিপ্টোফ্যান অপেরন মানে ট্রিপ্টোফ্যান থাকলে এটা হচ্ছে ক্রিয়াশীল হয়। তো যেটা মনে রাখার দরকার, যেটা আমার সাথে থাকবে আমি সেটাতে ফোকাস করব। তোমরা বিশ্বাস করবে না, আমি আমার চোখের সামনে এমন অনেক স্টুডেন্ট দেখছি, আমার ওদের জন্য জেনুইনলি খারাপ লাগে। ওরা অনেক বেসিকের দিকে ফোকাস করতো এইচএসসি লেভেলে। আমি বেসিকের দিকে ফোকাস করার আসলে টাইম পাই না এইচএসসিতে। হ্যাঁ, মানে আমি একদম লাস্ট মোমেন্টে পড়তে বসছিলাম, তো আমি যা কিছু বেসিক ডেভেলপ করছি সব হচ্ছে অনার্সে উঠে ডেভেলপ করছি। অনার্সে উঠে যখন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমাদের টিচারও তো আর স্বাভাবিকভাবেই খালি এরম এরম পড়ায় চলে যাবে না, কারণ এখানে গবেষণার কাজ আছে, পিএইচডি আছে, মাস্টার্স আছে, থিসিস আছে, তো তারা অনেক কিছু সব কিছু ডিটেলস বোঝায়। তো তখন আমি এগুলো ডিটেলস বুঝতে শুরু করছি। যেমন কি আমি একটা তোমাদের কথা বলি, এই যে এই অপেরণের যে টপিকটা, তোমরা বিশ্বাস করবে না, এটা হচ্ছে হাসান স্যারের বইতে ছিল না, এত ডিটেলস ছিল না। এইটা আমাদের ডিপার্টমেন্টের একটা ম্যাডাম হঠাৎ করে তার মনে হয়েছে সিলেবাসে সে মার্চ করাবে অপারেন মডেলটা, কারণ অপারেন মডেল জানা দরকার, যেহেতু আদিকোষ নিয়ে প্রচুর ব্যাকটেরিয়া নিয়ে ইসেরিশিয়া কোলি ব্যাকটেরিয়া নিয়ে প্রচুর কাজ হয়। তো ওইখানে ম্যাডাম ইন্ট্রোডিউস করে এবং স্যার পরবর্তীতে এটা প্রয়োজনীয়তা অনুভব করে যে যেহেতু অনার্সের লেভেলে এই টপিকটা উঠে যাচ্ছে, তাহলে ইন্টারে এই টপিকের কিছু একটু টাচ দেওয়া উচিত, যেন স্টুডেন্টরা ফর দ্য ফার্স্ট টাইম অনার্সে এসে ফিল না করে যে ও আমি তো কী পড়তেছি, এটা তো জীবনে শুনি নাই। এই কারণে পরে এই এইচএসসির বইতে এটা ইনক্লুড করা হয়। সো এটার গোড়াপত্তনের যে ইতিহাস, এটা আমার ডিপার্টমেন্টে আমার চোখের সামনে হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, এইবার আসি, গুরুত্বপূর্ণ তথ্য কিছুই না, তথ্য হচ্ছে এটাই যে গাঠনিক জিনসমূহ একসাথে পরপর থাকে এবং সবাই মিলে এমআরএনএ ট্রান্সক্রাইব করে, মানে ট্রান্সক্রিপশন করে, ট্রান্সক্রাইব করে বলতে বোঝাতে চাচ্ছে যে ট্রান্সক্রিপশন করে, মানে এমআরএনএ তৈরি করে, বাংলায় শেষ। আর রেগুলেটর জিন, এই যে এই কথাটা দ্বারা বুঝবা যে রেগুলেটর জিনের আসলে কাজ কি। ওই যে নিয়ন্ত্রক জিন বা রেগুলেটর জিন, যেটা নিয়ন্ত্রক জিনটা অনেক সময় রিপ্রেসর প্রোটিন তৈরি করে, মানে এমন একটা প্রোটিন তৈরি করে যেই প্রোটিনটা ট্রান্সক্রিপশনে বাধা দেয়। রিপ্রেসর প্রোটিন কি? যারা ট্রান্সক্রিপশনে বাধা দিচ্ছে, মানে এমন প্রোটিন যে হেল্প তো করবেই না, উল্টারও ট্রান্সক্রিপশন করতে বাধা দিচ্ছে। ঠিক আছে, এরকম করতে থাকে। আচ্ছা আচ্ছা, প্রকৃত কোষের ব্যাপারটা কি? প্রকৃত কোষে তো এরকম অপেরন মডেল নাই। তো প্রকৃত কোষের ব্যাপারটা হচ্ছে অবভিয়াসলি অপেক্ষাকৃত জটিল, এই জন্য এখানে ব্যাখ্যা করা হয় নাই। আমি পড়ছি এই জটিল প্রক্রিয়া, আসলে ইট ইজ জেনুইনলি ইট ইজ ডিফিকাল্ট। সো ক্রোমোজোমের ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন অংশের জিন ক্রিয়াশীল হয় না। একটু খেয়াল করো, আমরা যখন ক্রোমোজোম পড়ছিলাম তখন আমরা ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন জিনিসটা পড়ছিলাম। তো তোমাদেরকে আমি বুঝাইছিলাম ইউ মানে হচ্ছে ভালো, হেটেরো মানে ভালো না। সো ইউক্রোমাটিন যে অংশটা থাকবে একটা ক্রোমোজোমের, সেটা হচ্ছে ক্রিয়াশীল হবে, মানে সেখান থেকে আমরা সেই জিনগুলো ক্রিয়াশীল হবে, সেখান থেকে আমরা প্রোটিন পাবো। আর হেটেরোক্রোমাটিন অংশের জিনটা ক্রিয়াশীল হবে না, এটা অতিরিক্ত বেশি প্যাঁচানো থাকে। মানে এত বেশি প্যাঁচানো, খুলতেই চায় না, এর প্যাচই খুলতে চায় না। এখন প্যাচ না খুললে কীভাবে আমি আরএনএ বানাবো, কীভাবে আমি জিন বানাবো, ইটস এ ঝামেলা, রাইট? সো আলটিমেটলি ওটা বানানো হয় না। এরপরে হচ্ছে যে প্রক্রিয়ায় জিন প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে তাকে জিনের ক্রিয়া বলে। এটা জাস্ট একটা প্রক্রিয়ার কথা বলছে, যে প্রক্রিয়াতে জিন প্রোটিনটা তৈরি করবে, দ্য প্রসিডিউর ইজ কল্ড অ্যাকশন অফ জিন, এটাই। আচ্ছা, তারপরে এখানে কিছু ধাপ আছে। প্রথমে ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশনে আমরা এমআরএনএ পাবো, এমআরএনএটাকে আমরা পরিমার্জন করব বা প্রসেসিং করব, তারপরে আমরা ট্রান্সলেশন করব। ট্রান্সলেশনের পরেও প্রসেসিং আছে, বাই দ্য ওয়ে তোমরা কিন্তু ট্রান্সলেশনের পরবর্তী প্রসেসিং পড়ো নাই, শুকরিয়া আদায় করো আল্লাহর কাছে। এরপরে হচ্ছে ফিডব্যাক ইনহিবিশন। ফিডব্যাক ইনহিবিশন হচ্ছে আরেকটা প্রসিডিউর, এটার আমি ডিটেলস বলতেছি না, কারণ এমনি তো সারিয়ে এরকম ছোটো করে লিখে দিছে, বলতে চাইছে যে তোমাদের জানার দরকার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আদিকোষ এবং প্রকৃত কোষের জিনগত কিছু পার্থক্য আছে। এইটা তোমার টপার্স ব্লুপ্রিন্টে দেওয়া আছে আর কি, খুব নর্মাল কিছু কথা দেওয়া আছে, জাস্ট একবার রিডিং পড়ো, এটা মুখস্থও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, এটা জাস্ট রিডিং পড়ো। যেমন এখানে আরএনএ পলিমারেজ থাকে, এখানে 3 প্রকার থাকে, এখানে 1 প্রকার থাকে, জেনারেলি জাস্ট রিডিং পড়ো। হ্যাঁ, এত ইটস নট সো ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, জিনের কাজ কি আমরা অলরেডি জানি। জিন আমাদের বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ করবে, প্রোটিন, এনজাইম, হরমোন, প্রোটিন, এনজাইম, হরমোন, মার্ক মাই ওয়ার্ড, প্রোটিন, এনজাইম, হরমোন, এই 3টা টার্ম কেন একসাথে লেখা হয়েছে এটা তোমরা পরে জানতে পারবা। তো প্রোটিন, এনজাইম এবং হরমোন 3টা জিনিসই হচ্ছে জিন তৈরি করে। আচ্ছা,
এমআরএনএতে তথ্য পাঠায়, জিন তার ট্রান্সক্রিপশনের পরে হচ্ছে কিন্তু এমআরএনএতে তথ্যগুলো পাঠাই দেয়, কারণ জিন বলতে আমরা ডিএনএর অংশ বুঝছি, তো পরে হচ্ছে এটা এমআরএনএতে তথ্যগুলো কিন্তু সুন্দর মতো গুছিয়ে পাঠিয়ে দিবে। আচ্ছা, প্রোটিন গঠনে সাহায্য করবে, একই কথা বলতেছে, আরএনএ এবং প্রোটিন উৎপাদনে ভূমিকা রাখবে, প্রজাতির বৈশিষ্ট্য সংরক্ষণ করবে, যেহেতু বৈশিষ্ট্য প্রকাশ করবে তো আলটিমেটলি বৈশিষ্ট্যটা সংরক্ষণ করিবে। তোমাদের কি মনে হয় আজকের ক্লাসের কি হোমওয়ার্ক থাকা উচিত? আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকা উচিত না। হাততালি, হাততালি দাও সবাই, ঠিক আছে? আজকের ক্লাসেরও হোমওয়ার্ক থাকবে না, এর পরের ক্লাসেরও 11 নম্বর পর্বেরও হোমওয়ার্ক থাকবে না। খুশি সবাই? আসলে এই পর্ব দুটোতে হোমওয়ার্ক দেওয়ার মতো কোনো কিছু নাই, কারণ আমি বলছি না এখান থেকে গ তো আসে না ওইভাবে, তো কি হোমওয়ার্ক দিব বলো? আর সামনে যেহেতু তোমাদের চ্যাপ্টার ফাইনাল পরীক্ষা, তো এই জন্য আরও দেই নাই। তো চ্যাপ্টার ফাইনাল পরীক্ষা নিয়ে আমি একটু কথা বলে দিই। চ্যাপ্টার ফাইনাল পরীক্ষা নেক্সট ক্লাস তো পরশুদিন মঙ্গলবার রাত 10টার সময়। চ্যাপ্টার ফাইনাল পরীক্ষা শনিবার রাত 7টা থেকে 9টার মধ্যে। আমরা চেষ্টা করব 7টার এক্সাম 7টাই দিতে, খুব বেশি হলে 7:15, খুব বেশি হলে 7:30, এর বেশি হলে 8টা, এর বেশি যেন না হয়, কারণ 8টায় যদি এক্সাম দিতে না ঢোকো, এক্সাম টাইমটা আসলে 9টায় এন্ড হবে, তো তুমি যদি 8:05 ঢোকো তোমার একটা একদম কাট শিডিউল হয়ে যাবে 8:10 ঢুকলে। তো চেষ্টা করব এক্সাম টাইম কিন্তু জেনুইনলি হচ্ছে 7টাই। আমি ইচ্ছা করে 1 ঘন্টা বাফার রাখছি, কারণ অনেক সময় থাকে না বাসায় কারেন্ট চলে গেছে, কোনো একটা ইস্যুজ হয়েছে, একদম টাইম টু টাইম দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এই কারণে আমি 1 ঘন্টা বাফার রাখছি। আদারওয়াইজ এক্সাম টাইম অ্যাকচুয়ালি 7টাই। সো এক্সাম টাইম 7টাই দিব। 50টা এমসিকিউ থাকবে, 50টা এমসিকিউ এর নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ প্রতিটা এমসিকিউ ভুলের জন্য 0.25 করে কাটা যাবে, অর্থাৎ হিসাবে বলতে গেলে 4টা এমসিকিউ ভুল গেলে একটা সঠিক উত্তর কাটা চলে যাবে। হ্যাঁ, বা সহজ হিসাবে একটা এমসিকিউ ভুল মানে 0.25 কাটা যাবে, অ্যাডমিশন সিস্টেম। এবং এই মানে হচ্ছে এক্সামে যারা টপ 3 হবা, মার্ক তো পরে যোগ হতেই থাকবে, ফার্স্ট অধ্যায় সেকেন্ড অধ্যায় এভাবে মার্ক যোগ হতে থাকবে, বাট এই 3টা এক্সাম, এই এক্সামটাতে যারা ফার্স্ট হবা সেই প্রথম 3 জনকে টপার্স ব্লুপ্রিন্ট ফার্স্ট পেপারের 1 থেকে 6 অধ্যায় টপার্স ব্লুপ্রিন্ট আসা মাত্রই, ওটাতে একটা বই হবে, ওইটা তোমাদের সবার আগে তোমরাই পাবা, তোমরা 3 জনই পাবা এটা, ঠিক আছে? এখন বলতে পারো আপু আমি তো হচ্ছে পড়ি নাই, আমার পড়তে সমস্যা হয়েছে, আমি পারতেছি না, এটা নিয়ে প্যারা একদম খাবা না। আর পরীক্ষা যখন দিতে বসবা কমন সেন্স বেশি অ্যাপ্লাই করবা, ঠিক আছে? কোশ্চিনগুলাতে অ্যাডমিশনের মানে টাইপ অফ কোশ্চিন, তো কমন সেন্স বেশি অ্যাপ্লাই করবা। তুমি কমন সেন্স অ্যাপ্লাই করলে অ্যান্সার সঠিক হওয়ার পসিবিলিটিস বাড়বে। ওকে, তো তুমি বেসিক কনসেপ্টগুলো পড়বা, ইনশাল্লাহ তুমি এক্সামে ভালো করতে পারবা। আর যতগুলোই পর্ব পড়ো না কেন অবশ্যই তুমি এক্সামটা দিবা, কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি অনেক সময়, আমিও তো লাইফে অনেক এক্সাম দিছি, রাইট? তো মনে করো এই অধ্যায়ের আমি 5টা পর্ব পড়ছি, কিন্তু 5টা পর্ব আমি খুবই ভালো পারি। তুমি খেয়াল করে দেখবা যে তুমি 5টা পর্ব পড়ছো অথচ তোমার মার্ক 40-এর কাছাকাছি, তখন তোমার নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস তৈরি হবে। তখন তোমার মনে হবে এই যে যারা হচ্ছে সবগুলো পর্ব পড়ে পরীক্ষা দিছে, ওরা কি পরীক্ষা দিছে, আমি তো 5টা পর্ব পড়েই 40-এর কাছাকাছি মার্ক পাইছি, তাহলে আমি যখন পুরো পর্ব সবগুলো শেষ করব আমি তো 50-এ 50 পাবো। এইটাই দরকার, বুঝতে পারছো? এই জন্য কেউ মনের ভুলে ভাববা না আমার তো 2টা পর্ব হয়েছে আমি পরীক্ষা দিব না, তোমার এই মার্কগুলো তো যোগ হতে থাকবে। তুমি পরীক্ষা দিচ্ছ না মানে তোমার পেপার ফাইনাল এক্সামে তুমি ভালো করার সম্ভাবনা তোমার কমে যাচ্ছে। সো মার্কগুলো যোগ হতে থাকবে, তুমি এই কারণে কিন্তু এই সিস্টেমটা রাখা হয়েছে, মার্কগুলো যোগ হতে থাকবে, এই কারণে তুমি বারবার পরীক্ষা দিতে থাকবা তোমার যতটুকু পড়া হোক। আর আজকে তো রবিবার, এরপরের ক্লাসটাও এরকমই একটা ছোট্ট সংক্ষিপ্ত ক্লাস, এত ভেজাইল্লা ক্লাস না। সো আজকে তো রবিবার, এখনও তোমার কাছে শনিবার সন্ধ্যাবেলা পর্যন্ত সময় আছে। আর বৃহস্পতিবারের ক্লাস তো আমি বলছি, বৃহস্পতিবারের ক্লাস তোমরা রেকর্ডেড ভার্সন করে নিবা, বা বেশি সমস্যা হলে আমি বৃহস্পতিবারের ক্লাস রাখবো না। ওকে, ঠিক আছে। সো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ক্লাসটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।